কি গো, সে কখন থেকে দেখছি কেমন চুপচাপ হয়ে বসে আছো। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ গো, ওপরওয়ালার কৃপায় শরীর ঠিক আছে, কিন্তু একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কি এমন হয়েছে যে যার জন্য তুমি এত দুশ্চিন্তা করছো? হ্যাঁ, তোমার মনে আছে আমাদের পুরনো সেই জমির কথা? হ্যাঁ গো, মনে আছে। তা হঠাৎ সেই জমির কথা কেন আসলো? আর বলো না গিন্নি, আমাদের সেই জমির উপর এলাকার কিছু অসৎ লোকের নজর পড়েছে এবং তারা চায় আমি জমিনের মালিকানা তাদের হাতে তুলে দিই। এ কেমন কথা? এটা তো আমাদের জমি, আমরা কেন তাদের হাতে তুলে দেব? তুমি তো জানো গিন্নি, আমাদের চারপাশে সকল লোক সৎ না। এই জমির উপর যখন তাদের নজর পড়েছে, যে কোনো উপায়ে এটি হাতিয়ে নেবেই নেবে। তাই বলে কি তারা তোমার পূর্বপুরুষদের সম্পত্তি তোমার কাছ থেকে জোর করে নিয়ে নেবে নাকি? গিন্নি, আমি তো চাই না আমার পূর্বপুরুষের শেষ স্মৃতি এভাবে কেউ হাতিয়ে নিক। জানি তারা এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে একেবারও ভাববে না। তুমি দুশ্চিন্তা করো না। সমস্যা যখন হয়েছে তার সমাধানও নিশ্চয়ই আছে। আমরা আমাদের ছেলেকে বলে এর নিশ্চয়ই একটা ব্যবস্থা ঠিক করে নেব। না গো গিন্নি, এ কথা তুমি ছেলেকে কোনোভাবেই বলবে না। আমি চাই না যে সে কোনো ঝামেলায় জড়াক। তুমি ওপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করো, যাতে আমরা দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু তুমি সাবধানে থাকবে। হ্যাঁ, ওপরওয়ালা না করুক, শেষ বয়সে এসে এই জমি যেন আমার কাল না হয়ে দাঁড়ায়। এমন অলক্ষণে কথা বলো না। উপরওয়ালা আমাদের ঠিক রক্ষা করবে। কিরে ভাই সুকেশ, কেমন আছিস? তোকে তো এখন দেখাই যায় না। আর বলো না বন্ধু, কয়েক মাস হলো নতুন চাকরিতে যোগ দিয়েছি। তারপর তো জানোই, সামনে ছোট বোনের বিয়ে, ছোট ভাইয়ের পড়াশোনা, সবকিছু মিলিয়ে বেশ চাপের মধ্য দিয়ে সময় পার হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। চাকরির কথা শুনে খুশি হলাম। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবাই ভালো আছে, কিন্তু বাবা মারা যাবার পর মা কেমন যেন হয়ে গিয়েছে। কারো সাথে তেমন একটা কথা বলে না, নিজের মতো চুপচাপ থাকে, ঠিক করে খাওয়া দাওয়া করে না। এ কারণে মাঝের মধ্যে তার শরীরটা খারাপ হয়ে থাকে। খেয়াল রাখিস মাসিমার। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। কি হয়েছে বন্ধু, তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আসলে বেশ কিছুদিন ধরে তোর বৌদির শরীরটা ভালো নেই। গত 2 মাস ধরে কোম্পানি ঠিক করে বেতন পরিশোধ করছে না। এটা নিয়ে চিন্তায় আছি। চিন্তা করো না বন্ধু, বৌদি সুস্থ হয়ে যাবেন এবং সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি চাইলে এই চাকরি ছেড়ে নতুন একটা চাকরিতে যোগ দিতে পারো। আসলে চাকরি ছেড়ে দেওয়া অত সহজ না। এখন যদি আমি চাকরিটা ছেড়ে দিই, সংসার চালাতে হিমশিম খেতে হবে আমাকে। বড় ছেলে হিসেবে বাবা মায়ের দায়িত্ব আমার উপর। তুই তো জানিস, বাবা কখনো কারোর কাছে মাথা নত করেনি এবং আমি চাই না ও বাবার সামনে কখনো মাথা নত হোক। মানে দেখা যাক কি হয়। আশা করি সব দ্রুত ঠিক হয়ে যাবে। অনেক হয়েছে। বুড়োকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কোনো মতেই জমিখানা আমার নামে লিখে দিতে রাজি নয়। যেভাবেই হোক কিছুদিনের মধ্যে বুড়োর জমিখান দখল করতে হবে। তোমার কি মনে হয় তুমি বুড়োকে গিয়ে বলবে তুমি জমি তোমার নামে লিখে দেবে? বুড়ো এই তুমি মানে সেটা কি হয়? আমি কিছু বুঝতে চাই না। আমার যখন একবার ওই জমির উপর নজর পড়েছে, আমার সেই জমিখানাই লাগবে। কি এমন বিশেষত্ব আছে যে সেই জমির মাঝে যে তুমি এমন পাগলামো করছো? আরও তো অনেক দামি জমি আছে যেগুলো বিক্রি করলে তুমি মোটা অঙ্কের টাকা পাবে। কোনো বিশেষত্ব নেই, কিন্তু আমি যখন বুড়োর কাছে জমিখানা চেয়েছি, বুড়ো আমার মুখের উপর না করে দিল। এটি আমার আত্মসম্মানে লেগেছে, তাই যতক্ষণ না এই জমি নিজের করে পাচ্ছি আমার মনে শান্তি পাবো না। আর তুমি তো জানোই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এই জমির জন্য যদি আমাকে বুড়োকে খুন করতে হয়, আমি তাই করব।
রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না। যাই করো ভবিষ্যতের কথা ভেবে চিন্তে করবে, যাতে কোনো কিছুর জন্য তোমাকে পস্তাতে না হয়। জানো বিট্টু, আজকে কি? না, আজকে কি তোমার জন্মদিন? না, আজকে আমার জন্মদিন না। আজকে হচ্ছে আমার পুতুল সোনা মনির বিয়ে, যার জন্য আমি বাবাকে বলে দোকান থেকে সাজানো জিনিসপত্র আর খাবার আনিয়েছি। তুমি কিন্তু আমার সাথে থাকবে। আমরা দুজনে মিলে আমার পুতুল সোনা মনিদের বিয়ে দেব। জানো মাসিমা, আমি মাকে বলেছি আমি যখন বড় হয়ে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তখন আমি গুড্ডিকে বিয়ে করব এবং আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। কি হয়েছে নরেশ, হঠাৎ সামনে এসে দাঁড়ালে? তোমাকে কি কেউ শেখায়নি এভাবে গুরুজনদের পথ আটকে দাঁড়াতে নেই? কিরে রাজেন্দ্র সাহেব, ভয় পেলি নাকি? হ্যাঁ, অন্ধকারে ঝোপের আড়াল থেকে হঠাৎ কারো সামনে এসে দাঁড়ালে ভয় পাওয়াটাই স্বাভাবিক নয় কি? আহা রাজেন্দ্র সাহেব, আমি তো আপনাকে অনেক সাহসী ভেবেছিলাম, কিন্তু আপনি তো এই অল্পতেই ভয় পেয়ে গেলেন। কিছু বলবার থাকলে বলো, না হয় পথ ছাড়ো। আপনাকে তো নতুন করে কিছু বলবার নেই। আমি কেন আপনার পথ আটকে দাঁড়িয়েছি সেটা আপনি খুব ভালো করেই জানেন। তোমার কি মনে হয় আমাকে জোর করবে আর আমি আমার পূর্বপুরুষের শেষ স্মৃতিটুকু তোমার হাতে তুলে দেব? এতটাও বুদ্ধিহীন মানুষ আমি নই। আপনাকে শেষবারের মতো বোঝাচ্ছি, এবার যদি ভালোই ভালোই জমিখানা আমার হাতে তুলে না দেন, তাহলে আপনার এবং আপনার পরিবারের জন্য খুব খারাপ হবে। তাই বুদ্ধিমানের কাজ হবে কোনো ঝামেলা ছাড়া সই করে জমির কাগজপত্র আমার নামে তুলে দেওয়া। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমার কি মনে হয় তুমি আমাকে ভয় দেখালে আমি ভীত হয়ে তোমাকে কাগজপত্র দিয়ে দেব? ভুলে যেও না, আমি এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি। আমার পথ আটকানোর দুঃসাহস করেছো তুমি। আমি চাইলে যে কোনো মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারি। শেষবারের মতো বলছি, জমিখানা পাওয়ার আশা ছেড়ে দাও। তোকে বুড়ো অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই সোজা কথায় বোঝবার পাত্র না। তাই এবার তোকে মরতে হবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন আমার সাথে এমনটা হলো ওপরওয়ালা? কেন আমার বাবাকে আমার থেকে কেড়ে নিল? কি দোষ ছিল ওনার? কি দোষ ছিল? উনি তো কখনো কারোর ক্ষতি করেননি। শান্ত হও দীপক, এভাবে ভেঙে পড়লে চলবে না। তুমি ভেঙে পড়লে মাকে সামলানো কষ্ট হয়ে যাবে। মায়ের জন্য হলেও তোমাকে শক্ত হতে হবে, আর যেভাবেই হোক বাবার খুনিদেরকে শাস্তি দিতে হবে। বলো, আমি কি করে নিজেকে সামলাবো? কত আশা নিয়েছিলাম বাবার স্বপ্ন পূরণ করব, কিছুদিন পর তার স্বপ্নের দালান নির্মাণের কাজ শুরু করব, কিন্তু কি হয়ে গেল? আমাদের পরিবারের উপর হঠাৎ করে কার বদনজর লাগলো? শান্ত হও দীপক, তুমি শান্ত হও। এই কাজ যে করেছে তা আমাদের জানতে হবে। সত্যটা না জানা অবধি আমাদের কারোর মনেই শান্তি আসবে না। তুমি কাল সকালেই পুলিশের কাছে যাবে আর তাদেরকে বলবে সঠিক তদন্তের মাধ্যমে যাতে খুনিকে বের করে আর তার প্রাপ্য শাস্তি দেয়। ঠিক আছে, আমি কালকে সকালেই থানায় যাব এবং এই খুনের সুষ্ঠু তদন্ত করতে বলবো, যাতে কোনো ষড়যন্ত্রকারী রেহাই না পায়, যাতে আমার বাবার খুনি শাস্তি পায়। কি গো প্রিয়তমা, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম। সবকিছু ঠিক আছে তো? আমি বেশ আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, এখন পর্যন্ত সবকিছু ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় বাবা কিছু একটা ধারণা করতে পেরেছে। কি হয়েছে আমাকে খুলে বলো। কিছুদিন আগে যখন জমিদার সাহেব খুন হলো, তখন আমি তাদের বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বাবা আমাকে নিষেধ করে দেয়। আমি জিজ্ঞেস করার পরেও সে কোনো উত্তর দেয়নি। হয়তোবা তোমার বাবা তোমার কথা চিন্তা করি সেখানে তোমাকে যেতে দেয়নি। এতে এত দুশ্চিন্তা করবার কি আছে? না, হয়তো বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পেরেছে, আর না হয় এমন কিছু ধারণা করতে পেরেছে। না হলে উনি আমাকে ওখানে যেতে বাধা দিতেন না। আহা, তুমি এত চিন্তা করো না তো। এমন কিছুই হয়নি, এটা হয়তো তোমার মনের ভুল। হতে পারে,
আমি সব কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছি, তাই হয়তো এমনটা মনে হচ্ছে। অনেক দিন তো হলো। আমার পরিবারের সাথে বিয়ে নিয়ে কবে কথা বলবে তুমি? কিছু কি ঠিক করেছো? আমি তোমাকে এই কথাটা বলবার জন্যই দেখা করতে চেয়েছিলাম। মায়ের সাথে কথা বলেছি, মায়ের আমাদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই। এখন তুমি যদি চাও আমি পরের সপ্তাহে তোমার বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব দিতে যাব। আমার কেন জানি ভয় করছে। আমার পরিবার যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়, তখন আমরা কি করব? তুমি আবার অযথা চিন্তা শুরু করলে। আমি তো এখন ভালো বেতনের চাকরি করি। আরে আমার মনে হয় না তোমার পরিবার আমাদের সম্পর্ক না মানায় কোনো যুক্তি আছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি আমি ঠিক তাদেরকে মানিয়ে নেব। আমার তোমার ওপর সম্পূর্ণ ভরসা আছে সুকেশ। আমি জানি তুমি সব কিছু সামলে নেবে। আশা করছি আমার পরিবার আমাদের সম্পর্কটা সুন্দরভাবে মেনে নেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আর দুশ্চিন্তা করো না। ওপরওয়ালা আমাদের সাথে আছেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন তুমি বাড়ি ফিরে যাও। কেউ দেখে নিলে মানুষ কুমন্তব্য করবে পরে। তোমার বাবার কানে গেলে ব্যাপারটা মোটেও ভালো হবে না। আমি চাই না তোমার বাবার তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আমাদের সম্পর্কের কথা জানুক আর কি। দীর্ঘ ৮ বছর এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। আর মাত্র কয়েকদিন, তারপর আমাদের আর লুকোচুরি করে দেখা করতে হবে না আশা করছি। এখন তাহলে আমি বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে মাকে জানাবো আগামী সপ্তাহে তুমি আর তোমার পরিবার আমাদের বাড়ি আসছো। কান্না করো না মা। আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? ওপরওয়ালা আমাদের ভাগ্যে এমনটাই হয়তো লিখে রেখেছিলেন। না রে বাবা, এই দুঃখ কাউকে বোঝানোর মতো নয়। তুই তো ছোটবেলা থেকে তোর বাবাকে দেখে বড় হয়েছিস। কখনো কি দেখেছিস তোর বাবা কারোর সাথে খারাপ ব্যবহার করেছে? কখনো দেখেছিস কোনো কারণ ছাড়া কারোর ওপর রাগ করতে? বাবা বরাবরই একজন ভালো মানুষ ছিলেন, এটা তুমি আমি গ্রামের সকল লোকই জানে। কিন্তু তার সাথে এমনটা হবে কেউই ভাবতে পারেনি। সত্যটা একদিন না একদিন সবার সামনে প্রকাশ পাবেই পাবে। আমি চাই তোর বাবার খুনিরা যেন তাদের প্রাপ্য শাস্তি পায়। মা, আমাকে বলো তো, বাবার কি এমন কোনো শত্রু ছিল যার ব্যাপারে আমরা জানতাম না? অথবা বাবা কি কখনো তোমাকে এমন কিছু বলেছে যেটা সম্পর্কে আমাদের বলেনি? হ্যাঁ, মনে পড়েছে। তোর বাবা মারা যাওয়ার আগে একদিন সকালবেলা খুব মন খারাপ করে বসেছিল। তখন আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। সে আমাকে বলেছে আমাদের পুরনো জমিনের কথা। গ্রামের কিছু অসৎ লোকের চোখে পড়েছে সেই জমি। তা নিয়ে তোর বাবা খুব দুশ্চিন্তায় ছিল। আমার মনে হয় তাদের মধ্যে কেউ ষড়যন্ত্র করে তোর বাবাকে খুন করেছে। এত বড় ঘটনা তুমি আমাকে আগে কোনোদিন বলনি কেন মা? আগে বললে হয়তো আমি কোনো ব্যবস্থা নিতাম, আমরা আইনের সাহায্য নিতাম। হ্যাঁ, আমি তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবাই আমাকে বলতে নিষেধ করেছিল। বলেছিল এ ব্যাপারে যাতে তোকে কিছুই না বলি। তখন বৌমাও অসুস্থ ছিল, তাই তোর বাবা তোকে অযথা টেনশন দিতে চায়নি। শিবিন রে, কিছুদিন ধরে শরীরটা তেমন ভালো নেই রে, কেমন জানি একঘেয়েমি লাগে। কেন, কি হয়েছে বন্ধু? বলিস না, গত কিছুদিন ধরে হঠাৎ মুখ থেকে রক্ত পড়ছে। খাবারেও তেমন কোনো রুচি নেই। মনেও কেমন জানি ভয় করছে, ভয় কাজ করছে। মনে হয় না আর বেশি দিন বাঁচবো, বুঝলি। অনেক বছর ধরে তো মদ্যপান করছো, এবার না হয় এসব ছাড়ো। মানুষ তো সব সময় একই রকম চলতে পারে না। মাঝে মাঝে নিজেকে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করতে হয়। নিজের কথা না ভাবলেও একবার বৌদি আর তোমার ছেলে মেয়েদের কথা চিন্তা করো। জানো শিবির, ওই দিন রাতে কি হয়েছিল? আমি রাজেন্দ্রকে নিজের হাতে খুন করেছি এবং সে মারা যাওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিলাম। তারপর তার লাশ সেখান থেকে ফেলে দিয়ে বাড়ি আসি। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম যা করবে ভেবে চিনতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন এত বড় ভুল করে তুমি কিভাবে এত শান্ত হয়ে বসে আছো? একবারও কি নিজের পরিবারের কথা ভেবেছিলে? বাবারে, আহ! কি গো ঠাকুমা, গুড্ডিকে দেখেছো?
দেখো দেখো ঠাকুমা, আমি কিভাবে নাচ করছি। আমি জানি তোমার অনেক মন খারাপ। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগছে না। তোমার মতো ছোট্ট সোনামণি যদি আমাকে হাসাতে চায়, আমি কি না হেসে থাকতে পারি? ওগো শুনছো? হঠাৎ করে গুড্ডির অনেক বেশি জ্বর এসেছে। ও ছটফট করছে। আমার মনে হয় ওকে এখনই আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এত রাতে কিভাবে হাসপাতালে যাব? এখন তো কোনো যানবাহন পাওয়া যাবে না। এত রাতে হাসপাতালে তেমন কোনো ডাক্তারও থাকবে না। আমরা বরং সকাল পর্যন্ত অপেক্ষা করি, ভোর হলি ওকে নিয়ে হাসপাতালে যাব। ঠিক আছে, তাহলে আমি আপাতত জলপট্টি দিতে থাকি। আমাকে তোমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার বুকে খুব যন্ত্রণা করছে। তুমি গুড্ডিকে তৈরি করে দাও, নিজেও তৈরি হয়ে নাও, আমরা এখনই হাসপাতালে যাব। ডাক্তার সাহেব, রাতের থেকে গুড্ডি অনেক অস্থির হয়ে গেছে। আবুল তাবুল বকছে। এত পরিমাণে জ্বর বেড়ে যাওয়ার কারণ কি? আজকাল ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আপনাদের তো ওকে নিয়ে সতর্ক থাকা দরকার ছিল। কেন ডাক্তারবাবু, কোনো সাংঘাতিক কিছু হয়েছে আমাদের মেয়ের? আপনার মেয়ের ডেঙ্গু ধরা পড়েছে, কিন্তু এখন থেকে যদি ভালোভাবে চিকিৎসা করা হয় তাহলে ও সুস্থ হয়ে উঠবে, কিন্তু বেশ কিছু টাকা খরচ হতে পারে। টাকার কথা চিন্তা করতে হবে না, সে আমি ঠিক ব্যবস্থা করে নেব। আপনি যা কিছু করা লাগে করুন, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে তুলুন। ঠিক আছে, তাহলে আমি উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করছি আপনার মেয়ের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। এতদিন পর একটু সময় পেলাম তোমার সাথে দেখা করবার। গুড্ডিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছি। এখন কেমন আছে গুড্ডি? ভালো আছে। তুমি বলো, কি সুখবর দেওয়ার জন্য আমাকে জরুরিভাবে ডেকেছিলে? সুখবর হলো, আমার আর চম্পার সম্পর্ক তার পরিবার মেনে নিয়েছে। কিছুদিন আগে আমি বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে যাই এবং তার বাবা মা কোনো আপত্তি ছাড়াই আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। আমি জানতাম তারা মেনে নেবে। তুমি আর চম্পা শুধুই দুশ্চিন্তা করছিলে। এখন বলো, মিষ্টিমুখ কবে করাবে? এই যে 2 দিন পর বিয়ের পাকা কথা হবে, সেখানে অবশ্যই তোমাকে উপস্থিত থাকতে হবে। অবশ্যই আমি নিজে উপস্থিত থেকে তোমাদের বিয়ের তারিখ ঠিক করে আসব। তোমার বৌদি শুনলে অনেক খুশি হবে। সে তোমাদের বিয়ের আশায় বসেছিল এতদিন। ঠিক আছে বন্ধু। এই শিবিন, দাঁড়াও তো। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে দেখলে চোরের মতো মুখ লুকিয়ে পালাও। কি হয়েছে কি? তুমি কি আমার থেকে কিছু লোকাচ্ছ? নাই দীপকদা, তোমাকে দেখে পালাবো কেন? আমি খেয়াল করিনি। শিবিন, তুমি এমন আমতামতা করে কথা বলছো কেন? আগে তো কখনো এমন করতে দেখিনি। বেশ কিছুদিন ধরে দেখছি তুমি কেমন জানি করছো। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছ। যদি কিছু লুকিয়ে থাকো তুমি আমাকে বলতে পারো। দীপকদা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি চাইনি তোমার থেকে কথাটি লুকুতে। আহা, কথা না ঘুরিয়ে বলো তো কি হয়েছে? আসলে তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলবো বলবো করে ভয়ে বলে উঠতে পারছিলাম না। আজকে যখন তুমি আমাকে জিজ্ঞেস করলে তাই বলবার সাহস পেলাম। তুমি আমাকে ভুল বুঝো না। তোমার বাবাকে আর কেউ নয়, আমার বন্ধু নরেশ খুন করেছে। বন্ধুত্বের খাতিরে এবং ওর পরিবারের কথা চিন্তা করে আমি এতদিন সত্যটা গোপন করেছি, কিন্তু আমার অপরাধবোধ কাজ করছিল আমার মধ্যে। নিজেকে নরেশের মতো সমান অপরাধী মনে হচ্ছিল। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে এতদিন একজন খুনি জেলের বাইরে থাকতো না। বুঝতে পেরেছি, তুমি তোমার বন্ধুত্বে এবং বন্ধুত্বের পরিবারের খাতিরে এতদিন কিছু বলনি, কিন্তু আমি খুশি হয়েছি তোমার ভুল বুঝতে পেরেছো তুমি এবং আমাকে সত্যিটা জানিয়েছো। এটা দেখে আমরা এখনই নরেশের বাড়িতে যাব এবং ওকে পুলিশের হাতে হস্তান্তরিত করব। আশা করি নিজের দোষ স্বীকার করবে ও। দেরিতে হলেও আমি আমার বাবার খুনিকে শাস্তি দিতে পেরেছি। এরপর মনে হয় বাবার আত্মা শান্তি পাবে এবং ওই পারে ভালোই থাকবে। হ্যাঁ রে বাবা, তোর বাবার আত্মার শান্তি কামনা করছি।
ছোট একটা জমির জন্য তাকে পৃথিবী ছাড়তে হয়েছে। জমিন ছোট হলেও এটি বাবার পূর্বপুরুষের স্মৃতি ছিল এবং বাবার স্বপ্ন ছিল এই জমিনে আমি একটি দালান নির্মাণ করব এবং তার নাম হবে রাজেন্দ্র ভিলা। বেঁচে থাকতে তো বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি, এখন না হয় করি, যেটা করলে আমার মনে শান্তি পাবো। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তোমার সিদ্ধান্ত শুনে খুব খুশি হয়েছি। উপরওয়ালা তোমার সহায় হোক, তুমি যাতে ঠিকঠাক ভাবে কোনো ঝামেলা ছাড়া দালান নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারো। আমিও অনেক খুশি হয়েছি বাবা। ঈশ্বর সহায় হোক এবং তোর আর তোর বাবার স্বপ্ন পূরণ হোক। ঠাকুমা চলো আমরা সবাই মিলে এই খুশির মুহূর্তটা বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে উপভোগ করি। হ্যাঁ অবশ্যই, বাইরে ঝড়ের মধ্যে যদি বিশেষ কিছু রান্না করা না হয় তাহলে কি আর আনন্দ জমবে? মা কি বলেন, কি রান্না করব? আজকে তোমার শ্বশুর মশাইয়ের অপরাধী শাস্তি পেল। আজকে তোমার শ্বশুর মশাইয়ের জন্মদিন। এই খুশিতে আমি চাই তুমি তোমার শ্বশুর মশাইয়ের পছন্দের ঝাল মাংস আর খিচুড়ি রান্না করো। ঝাল মাংস, সেটা আমার খুব প্রিয়, আজ জমিয়ে খাবো।